প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এ নিয়ে আজকে আমরা তৃতীয় ক্লাস আলোচনা করব। আমরা বিগত আর্থিক বিশ্লেষণের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আর্থিক বিশ্লেষণের হাতিয়ার নিয়ে আলোচনা করেছি। তো গত ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সমচ্ছেদ বিশ্লেষণ, এটি আর্থিক বিশ্লেষণের একটি অন্যতম হাতিয়ার, সেই সমচ্ছেদ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। শুরুতে দেখো যে সমচ্ছেদ বিশ্লেষণ, সমচ্ছেদ বিন্দুর ধারণা। কোম্পানির মুনাফা পরিকল্পনার সাথে ব্রেক ইভেন বিশ্লেষণের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এখানে বলে রাখি যে ব্রেক ইভেন সমচ্ছেদ বিশ্লেষণের ইংরেজি। মূলত একটি ফার্মের স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের পরিমাণ এবং মুনাফা এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণের একটি কৌশল হলো ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। প্রকৃতপক্ষে যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় ও মোট উৎপাদন ব্যয় সমান হয় এবং প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছুই হয় না, তাকে সমচ্ছেদ বিন্দু বলে। এ বিষয়ে প্রখ্যাত অর্থশাস্ত্রবিদ এল.জি. গিগম্যানের মতে, প্রতিষ্ঠানের পরিচালনা সমচ্ছেদ বিন্দু বলতে ওই বিন্দুকে বোঝায় যেখানে পরিচালনা ব্যয় বিক্রয়ের সমান হয়। খান এন্ড জেন সমচ্ছেদ বিন্দু সম্বন্ধে বলেছেন যে প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু বলতে বিক্রয়ের ওই স্তরকে বোঝায় যেখানে সুদ ও কর প্রবাহ শূন্য হয়। তো আমরা আবার বলছি যে এই এতটুকু আলোচনা আমরা এটুকু বলতে পারছি যে সমচ্ছেদ বিন্দু এমন একটি বিন্দু যে বিন্দুতে বা এই বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের পরিমাণ সমান হবে। উৎপাদন ও বিক্রয় এই বিন্দু অতিক্রম করলে প্রতিষ্ঠানের লাভ অর্জন প্রক্রিয়া শুরু হয়, আর উৎপাদন ও বিক্রয় এই বিন্দুর নিচে নামলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। এই বিন্দুতে বিক্রয় স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের যোগফলের সমান হয়, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সমান সমান হবে স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। আবার যে সমচ্ছেদ বিন্দুতে মোট অবদান বা দত্তাংশ এবং স্থায়ী ব্যয় পরস্পর সমান হয়। এবার আমরা দেখব যে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের সুবিধাসমূহ বা উপযোগিতা কি বা এর ব্যবহার আমরা কোথায় করব। সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রয়োজনে সমস্যা সমাধানের পথও সুগম হয়। এছাড়া নিম্নোক্ত বিষয়গুলোর উপর বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। প্রথমত, এটি বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়, পরিমাণ ও মুনাফার পারস্পরিক সম্পর্ক বিশদভাবে বিশ্লেষণ করা যায়। বিনিয়োগকৃত মূলধনের উপর একটি নির্দিষ্ট হারে মুনাফা পেতে হলে কি পরিমাণ বিক্রয়ের প্রয়োজন তা আমরা সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি। একটি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করলে কোনো লাভ বা ক্ষতি হবে না তা বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়। সমচ্ছেদ বিন্দু রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করে দ্রব্যের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ধারণ করা যায়। প্রতিষ্ঠানের একাধিক পণ্যের মধ্যে কোনটি বেশি লাভজনক হবে তা নির্ণয় করা যায়। তো এই সমস্ত সুবিধাগুলো আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে পেয়ে থাকি বা সমচ্ছেদ বিশ্লেষণ করলে আমরা এই ছয় ধরনের সুবিধা বা উপযোগিতা আমরা পাবো। এবার আমরা দেখব যে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের অনুমান বা অনুমিত কি কি শর্তাবলী রয়েছে। সমচ্ছেদ বিশ্লেষণের সময় কতগুলো অনুমানের উপর নির্ভর করতে হয়। প্রথমত, স্থায়ী ব্যয় উৎপাদনের সকল স্তরে অপরিবর্তিত থাকবে। সমস্ত ব্যয়গুলোকে স্থায়ী ও পরিবর্তনশীল এই দুটি ভাগে ভাগ করা হবে। উৎপাদনের স্তর যাই হোক না কেন, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে। বিক্রয় ও উৎপাদন পদ্ধতির
কোনরূপ পরিবর্তন হবে না, সাধারণ মূল্যস্তরে কোনরূপ পরিবর্তন হবে না, শ্রমিকদের উৎপাদনের দক্ষতার কোনো পরিবর্তন হবে না, একক প্রতি বিক্রয় মূল্যের কোনো পরিবর্তন হবে না, প্রতিযোগিতার কারণে উৎপাদন নীতির কোনরূপ পরিবর্তন হবে না। যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে সেই পরিমাণই বিক্রি করতে হবে, অর্থাৎ কোনো প্রারম্ভিক এবং সমপরিবর্তন থাকবে না। একাধিক দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের মিশ্রণ অপরিবর্তিত থাকবে। তো আসলে এই যে সমাচ্ছেদ বিন্দুটা আমরা নির্ণয় করব, তো এই সমাচ্ছেদ বিন্দু নির্ণয় বা বিশ্লেষণ করতে গেলে এখানে আমরা 10টি অনুমানের কথা লিখেছি। আসলে প্রতিষ্ঠান ভেদে এই অনুমানের পরিমাণ কম বা বেশি হতে পারে। তো সাধারণত এই অনুমানগুলো পাশে রেখেই আমরা সমাচ্ছেদ বিশ্লেষণ করি। এবার আমরা দেখব সমাচ্ছেদ বিন্দু নির্ণয় করার পদ্ধতি। ব্রেক ইভেন পয়েন্ট মূলত একটি ফার্মের স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের পরিমাণ এবং মুনাফার মধ্যে সম্পর্ক বিশ্লেষণের একটি কৌশল। যদি কোনো ফার্মের পরিচালনা ব্যয়ের পুরোটাই পরিবর্তনশীল ব্যয় হয় তবে ব্রেক ইভেন পয়েন্ট 0 হয়। আবার ব্যয়ের পুরোটাই যদি স্থায়ী প্রকৃতির হয় তবে ব্রেক ইভেন পয়েন্ট হবে সেই বিক্রয়ে যে পরিমাণ স্থায়ী ব্যয়। কিন্তু বাস্তবে পরিচালনা ব্যয়ের পুরোটাই পরিবর্তনশীল কিংবা স্থায়ী ব্যয় হওয়ার সম্ভাবনা কম বলে সমাচ্ছেদ বিন্দু নির্ণয় করার পূর্বেই সমাচ্ছেদ বিন্দু নির্ণয়ের উপাদান আলাদা করতে হবে। তো সমাচ্ছেদ বিন্দুর প্রধান 3টি উপাদান হচ্ছে বিক্রয়, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এই যে বিক্রয়, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, এই 3টি বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা নিম্নোক্ত 2টি পদ্ধতিতে সমাচ্ছেদ বিন্দু নির্ণয় করা যায়। একটি হচ্ছে বীজগণিতিক সূত্র পদ্ধতি, আরেকটি হচ্ছে রেখাচিত্র পদ্ধতি। এখন আমরা একটু আগে যে আলোচনা করলাম যে এখানে বিক্রয় থাকবে, স্থায়ী ব্যয় থাকবে এবং পরিবর্তনশীল ব্যয় থাকবে। তো শুরুতেই আমরা এই স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে একটু জেনে নেই। তো এখানে দেখো যে সমাচ্ছেদ বিন্দুর আয় ও ব্যয় বিশ্লেষণ বোঝার জন্য পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় সম্পর্কে ধারণা আমাদেরকে থাকতে হবে। একটি প্রতিষ্ঠানের সকল ব্যয়কে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মোট ব্যয় বা মিশ্র ব্যয়ের মধ্যে 2টি ব্যয় আমাদের যুক্ত থাকে, যেমন স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। নিচে আমরা এর সম্বন্ধে আলোচনা করছি। তো স্থায়ী ব্যয় ও আরেক নাম হতে পারে স্থিতিশীল ব্যয়। যেহেতু স্থায়ী, এখান থেকেই আমরা বুঝতে পারছি যে যে ব্যয় উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্থায়ী থাকে, তাকে স্থায়ী ব্যয় বলে। আবার যদি বলি যে উৎপাদন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোট স্থায়ী ব্যয়ের পরিবর্তন হয় না। স্থায়ী ব্যয় একটি নির্দিষ্ট কার্যমাত্রা বা সীমারেখা পর্যন্ত স্থির থাকে। স্থায়ী ব্যয় মোট সবসময় স্থির থাকে এবং একক প্রতি সবসময়ই পরিবর্তনশীল হয়ে থাকে। স্থায়ী ব্যয়ের উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি অবচয়, বেতন, কারখানা ভাড়া, গোডাউন ভাড়া, অফিস ভাড়া, সম্পদের কর, লিজ খরচ, অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে যে স্থায়ী ব্যয় বলতেই সেটা বার্ষিক স্থায়ী ব্যয় ধরতে হবে। দ্বিতীয় বিষয়টি আমরা দেখি যে পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয় উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। পরিবর্তনশীল ব্যয় আমরা জানি একক প্রতি সময় স্থির থাকবে এবং মোট সবসময় পরিবর্তনশীল বা অস্থির হবে। পরিবর্তনশীল ব্যয়ের যে সমস্ত উদাহরণ হতে পারে সেগুলো হচ্ছে কাঁচামাল, মজুরি, জ্বালানি, শক্তি, বিক্রয় কমিশন, মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ, সেবা সমূহ ইত্যাদি। তো এই বিষয়গুলো দিয়ে আমরা স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় সম্বন্ধে খুব সহজেই ধারণা পেতে পারি। এবার আমরা দেখব, আমরা একটু আগে যে পদ্ধতির কথা আলোচনা করেছিলাম সেখানে 2টি পদ্ধতির কথা বলা ছিল। একটি বীজগণিতিক সূত্র পদ্ধতি আর একটি ছিল রেখাচিত্র পদ্ধতি। তো নিম্নলিখিত 3টি বিষয়ের উপর সমাচ্ছেদ বিন্দু সাধারণত নির্ণয় করা যায় বা হয়। প্রথমেই হচ্ছে একক বিক্রয়ের পরিমাণ, অর্থের অঙ্ক বা টাকায় সমাচ্ছেদ বিন্দু নির্ণয় বা অনুমিত উৎপাদন ক্ষমতার শতকরা হার, এই 3টি ভাবে। তো আমরা সূত্রগুলো দেখি। তো এখানে দেখো যে এককে সমাচ্ছেদ বিন্দু নির্ণয়, আমরা যদি
কখনো জানতে চাই যে কত একক বিক্রি করলে কোনো প্রতিষ্ঠানের লাভও হবে না, লোকসানও হবে না। সেক্ষেত্রে আমাদের যে তথ্য প্রদত্ত হবে, সেই তথ্য থেকে আমাদেরকে অবশ্যই মোট স্থায়ী ব্যয় খুঁজে বের করতে হবে। তো মোট স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে বিক্রয় মূল্যে, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। অর্থাৎ আমরা একটি উদাহরণ দিয়ে যদি বলি যে আমাদের কোনো একটি প্রতিষ্ঠানের মোট স্থায়ী ব্যয় হচ্ছে ৫,০০০ টাকা। তারা সেই পণ্যটি, যে পণ্যটির কথা বলছি সেটি ৫ টাকা করে বিক্রয় করে, আর সেই পণ্যের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ২ টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে একটা তথ্য পাওয়া যায়, তার নাম হচ্ছে দত্তাংশ বা অবদান বা অনুদান। কেউ ইংরেজিতে বললে এটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। তো বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় আমরা ধরলাম যে, আমরা যদি বলি যে একটি কলমের বিক্রয় মূল্য হচ্ছে ৫ টাকা, কিন্তু তার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ২ টাকা, তাহলে আমরা পার্থক্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে ৩ টাকা। আমরা আগেই বলেছিলাম মোট স্থায়ী ব্যয় হলো ৫,০০০ টাকা। তাহলে আমরা এই ৫,০০০কে ২ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ২,৫০০। অর্থাৎ ২,৫০০ একক বিক্রি করলে ওই প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, লোকসানও হবে না। সেই বিন্দুকেই আমরা বলছি সমাচ্ছেদ বিন্দু একক। সমাচ্ছেদ বিক্রয়ের টাকা যখন আমরা নির্ণয় করব, তো এখানে দেখো যে আমরা আগে সমাচ্ছেদ বিন্দু একক নির্ণয় করেছি বা করতে হয়। সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে সমাচ্ছেদ বিন্দু এককের যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলেই আমরা সমাচ্ছেদ বিন্দু টাকা পাবো। এটার অন্য আরেকটি সূত্র হচ্ছে সমাচ্ছেদ বিন্দু টাকা নির্ণয়ের জন্য যে মোট স্থায়ী ব্যয় ভাগ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ হচ্ছে বিক্রয়। তো এটা দিয়ে করলেও আমরা সমাচ্ছেদ বিক্রয়ের টাকা পেয়ে যাব। আবার আরেকটি সূত্রের মাধ্যমে করা যাবে, সেটি হচ্ছে মোট স্থায়ী ব্যয় ভাগ হচ্ছে মুনাফার পরিমাণ অনুপাত বা দত্তাংশ অনুপাত বা কন্ট্রিবিউশন অনুপাত। আমরা আগেই বলেছি যে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা বের হয় তাকে আমরা বলছি দত্তাংশ। আচ্ছা, এবার দেখো গত বেলা ছিল অনুমিত উৎপাদন ক্ষমতার শতকরা হারে। তো আমরা উৎপাদন ক্ষমতার শতকরা হারে যদি নির্ণয় করতে চাই তাহলে মোট স্থায়ী ব্যয়কে মোট অবদান বা দত্তাংশ দ্বারা ভাগ করবো। সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতার হারে আমরা শতকরা হারটি পেয়ে যাব। তো এইভাবে আমরা সমাচ্ছেদ বিন্দুটা নির্ণয় করব। একটি উদাহরণের সাহায্যে আমরা বীজগাণিতিক সূত্র পদ্ধতির মাধ্যমে কিভাবে সমাচ্ছেদ বিক্রয় নির্ণয় করা হয় তা এই স্লাইডে আমরা দেখাবো। নমুনা একটি আয় বিবরণীর মাধ্যমে তোমাদের সাথে এই সমাচ্ছেদ বিক্রয় উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে দেখো শুরুতে রয়েছে বিক্রয়। বিক্রয় থেকে আমরা যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা যা পাচ্ছি সেটাকে বলছি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ। সেখান থেকে আমরা যদি স্থায়ী ব্যয় বাদ দিই তাহলে হবে মুনাফা। এখন মনে রাখতে হবে যে এই স্থায়ী ব্যয় যোগ যদি মুনাফা হয় সেটার দ্বারাও দত্তাংশ নির্ণয় করা সম্ভব, আবার বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেও দত্তাংশ নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এই দত্তাংশটা দুই উপায়ে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয়, অথবা স্থায়ী ব্যয় যোগ মুনাফা। এখন কেউ যদি একেবারে মুনাফা সহজে বের করতে চায় তাহলে বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয় বা স্থায়ী ব্যয়, তাহলেও বের হবে মুনাফা। আমাদের এখানে একটি অঙ্কের তথ্য দেওয়া আছে যে এরা সারা বছরে বিক্রি করেছে ১,৬০,০০০ টাকা, এদের স্থায়ী ব্যয় বার্ষিক ২৫,০০০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ৯৬,০০০ টাকা। আমরা যে সূত্রটি শিখেছি যে সমাচ্ছেদ বিন্দু টাকা নির্ণয়ের জন্য আমাদের সূত্রটি হচ্ছে উপরে মোট স্থায়ী ব্যয় ভাগ মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ হচ্ছে আবার মোট বিক্রয়। তো এখানে দেখো যে আমাদের মোট স্থায়ী ব্যয় হচ্ছে ২৫,০০০ টাকা। তো আমাদের মোট বিক্রয় ছিল ১,৬০,০০০ বিয়োগ পরিবর্তনশীল ব্যয় ৯৬,০০০ ভাগ হচ্ছে আবার ১,৬০,০০০। তো এক্ষেত্রে আমরা যা রেজাল্ট পাচ্ছি তা হচ্ছে ৬২,৫০০ টাকা। তো এটি আমরা অন্য আরেকটি উপায় নির্ণয় করতে পারি। এখানে দেখো লেখা আছে যে সমচ্ছেদ বিন্দু টাকায়। তো এটা নির্ণয়ের জন্য
এটা নির্ণয়ের জন্য যে মোট স্থায়ী ব্যয়কে ভাগ হচ্ছে দত্তাংশ অনুপাত দ্বারা। যদি আমরা ভাগ করি মোট স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। এখন প্রশ্ন হলো এখানে তো কোথাও দত্তাংশ অনুপাত দেয়া নেই। সেক্ষেত্রে আমরা দত্তাংশ অনুপাতটা নির্ণয় করে নেব। দত্তাংশ অনুপাত সমান সমান হচ্ছে মোট দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100। আমরা যে নমুনা আয় বিবরণীটি দেখছি সেখানে দেখো বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয় সমান সমান বের হচ্ছে দত্তাংশ। তো এখানে আমরা মোট দত্তাংশ নির্ণয়ের জন্য মোট বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় লিখলাম, আর নিচে আছে মোট বিক্রয় গুণ 100। তো আমরা এখানে পাচ্ছি কত পার্সেন্ট? 40%। তো মোট স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত, তো আমাদের স্থায়ী ব্যয় 25,000 টাকা এবং মোট দত্তাংশ অনুপাত হচ্ছে 40%। আহ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমাচ্ছেদ বিন্দু হচ্ছে 62,500 টাকা। রেখাচিত্রের সাহায্যে আমরা সমাচ্ছেদ বিন্দুকে বিশ্লেষণ করতে পারি। তো এখানে দেখো যে আমাদের দুটি অক্ষ রয়েছে। একটি অক্ষে আমরা আয় ও ব্যয়কে দেখিয়েছি, আর একটি অক্ষে বিক্রয় একককে দেখিয়েছি। তো এই যে আয় ও ব্যয় আমরা 100, 200, 300, 400, 500, 600 এগুলোকে আয় হিসেবে গণ্য করেছি এবং 10, 20, 30, 40, 50, 60 এগুলোকে আমরা বিক্রয় একক হিসেবে চিন্তা করেছি। তো আমরা জানি যে সমাচ্ছেদ বিন্দুতে নির্ণয় করার সময় কিছু ব্যয় আছে যা সবসময় স্থির। আমরা এখানে এই যে বেগুনি কালার রেখাটির দ্বারা আমরা স্থির ব্যয়কে নির্দেশ করেছি। এখন আমরা জানি যে একটি উদাহরণের সাহায্যে যদি আমরা বলি যে ধরো যে কোনো একটি প্রতিষ্ঠানে কলম প্রস্তুত করা হবে। তো সেই কলম প্রস্তুতের জন্য বাৎসরিক ব্যয় হবে, যা স্থির ব্যয় হবে ধরো যে 10,000 টাকা, তো বা 15,000 টাকা। এখানে 100 থেকে 200-র মাঝে যেহেতু 150 আছে তাই আমরা ধরে নিচ্ছি যে 15,000 টাকা হবে। যদি 15,000 টাকা হয়, যদি 15,000 টাকা হয় তাহলে আমরা যত উৎপাদন করব, আমরা জানি যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন হয় না। তাই এই যে শূন্য থেকে এই পর্যন্ত যে আসলো এই পুরাটাই হচ্ছে স্থায়ী ব্যয়। এখন আমরা যদি চিন্তা করি যে প্রতিটা কলম বানানোর জন্য 3 টাকার প্লাস্টিক লাগবে। তো এখন দেখো যে যতই আমার উৎপাদন বাড়তেছে ততই আমার খরচের পরিমাণ বাড়তেছে। তো একসময় বাড়তে বাড়তে এই পর্যন্ত গেছে। তো এই যে গেল, তো আমরা জানি পরিবর্তনশীল ব্যয় সবসময় একক প্রতি স্থির। উদাহরণ হিসেবে যদি বলি যে একটার জন্য 3 টাকা, দুইটার জন্য 6 টাকা, তিনটার জন্য 9 টাকা, চারটার জন্য 12 টাকা, এভাবে খরচের পরিমাণ বাড়তে থাকবে। আমরা এখানে স্থির ব্যয় থেকে মোট ব্যয় রাখা পর্যন্ত যে নীল বন্ধনী দ্বারা আমরা যেটি দেখিয়েছি সেই অংশটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এবং এই নীল রেখা এবং এই বেগুনি রেখার মধ্যবর্তী আমরা যে অংশটি দেখতে পাচ্ছি সেটাকে বলছি স্থায়ী ব্যয়। আচ্ছা, এবার আমরা যখনই উৎপাদন চলতে থাকবে তখনই আমার এই ব্যয় বৃদ্ধি পাবে এবং রেখা ঊর্ধ্বগামী হবে। তা এবার যখন আমরা বিক্রয় শুরু করব তখন তো আমরা শূন্য থেকে বিক্রয় শুরু করব। এখন যদি আমরা শূন্য থেকে বিক্রয় শুরু করি, তো একটা বিক্রি করলাম, দুইটা, পাঁচটা, 10টা, 20টা, 30টা, 40টা, 50টা এবং 60টা, এভাবে যতক্ষণ বিক্রি বাড়তে থাকবে ততই আমার বিক্রয় রেখা ঊর্ধ্বগামী হবে। একটা সময় দেখা যাবে যে মোট ব্যয় রেখা এবং বিক্রয় রেখা একটা জায়গায় ছেদ করবে বা মিলিত হবে। সেই মিলিত বিন্দুর নামই হচ্ছে সমাচ্ছেদ বিন্দু। এই যে বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে সমাচ্ছেদ বিন্দু। এর থেকে নিচের অংশে বিক্রয় এবং মোট ব্যয় রেখার মাঝে নিচের অংশে অবস্থিত যে জায়গাটি, সেই অংশটাকে আমরা বলবো ক্ষতি। কিন্তু এর উপরে এই মোট ব্যয় ও বিক্রয় রেখার মধ্যে যে অংশটি দেখা যাবে সেটিকে আমরা বলবো মুনাফা। এখন দেখো যে এই দুইটি রেখার দ্বারা একটি কোণের সৃষ্টি হয়েছে, এখানে মুনাফা অঞ্চলে এবং ক্ষতি অঞ্চলে। এই এটিকে আমরা বলি আপাতন কোণ। কি বলি? আপাতন কোণ। তা আবারও বলছি যে এই মোট ব্যয় রেখা এবং বিক্রয় রেখা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর নাম হচ্ছে সমাচ্ছেদ বিন্দু। এখন দেখো যে এখানে একটা অংশ আছে, বড় একটা অংশ, সেখানে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করা আছে এবং লাল কালি চিহ্নিত। তো
তো এই অঞ্চলটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ এই বিন্দুর উপরে যত বিক্রি হবে সেখানে আমি নিরাপদ। অর্থাৎ এই বিন্দুর উপরে যত বিক্রি হবে সেখানে আমি নিরাপদ। নিরাপদ কিভাবে? কারণ এখানে আর আমার লোকসান হওয়ার সুযোগ নেই। এই বিন্দু পর্যন্ত আমার লাভ লোকসান দুইটি সমান। আর এর উপরে যত বিক্রয় বৃদ্ধি পাবে তত আমার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ভাবে আমরা এটি রেখাচিত্রের সাহায্যে তোমাদের আম, সমচ্ছেদ বিন্দু বিষয়ে ধারণা দিতে পারি। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মানিক করিম, সহকারী অধ্যাপক কৃষি বিজ্ঞান বিভাগ। তো আগামী ক্লাসে এই সমচ্ছেদ বিক্রয় বিশ্লেষণ এবং আর্থিক বিশ্লেষণের আহ, সর্বশেষ যা রয়েছে সেগুলো সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।